প্রি অ্যাডমিশন ক্যান্ডিডেট আজকে আমরা আলোচনা করব পরিবেশ রসায়ন চ্যাপ্টারটি নিয়ে। সো পরিবেশ রসায়ন অধ্যায়টা আমি তোমাদের এখানে এমনভাবে সাজাই দিছি যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে যদি ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে এর বাইরে আর কোনো প্রশ্ন আসবে না। সো ক্লাসটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। সর্বপ্রথম তোমাদের আগে এই অধ্যায় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আসা বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আমি এখানে তোমাদের সাথে আলোচনা করছি। সর্বপ্রথম তোমরা যে চ্যাপ্টারেই পড়ো না কেন অ্যাট ফার্স্ট তোমাদের ওই অধ্যায়ের ছবির প্রশ্ন ব্যাংকটা ভালোভাবে অ্যানালাইসিস করতে হবে। তো এখানে বিভিন্ন সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের বিভিন্ন প্রশ্ন দেখো। প্রশ্ন নম্বর 1 ছিল আদর্শ গ্যাসের জন্য কোনটি সঠিক নয়। তার মানে কোন টপিক থেকে আসতেছে ভাইয়া? সূত্রের টপিক থেকে আসতেছে। আমরা জাস্ট টপিক আগে অ্যানালাইসিস করব যে কোন টপিক থেকে আসতেছে। কোনটি চার্লসের সূত্র, এটাও সূত্র টপিক থেকে আসতেছে। এসআই পদ্ধতিতে আর এর মান। সো এসআই পদ্ধতিতে আর এর মান, আর এর একক, তারপর হচ্ছে আমাদের চাপের ভ্যালু, তারপর হচ্ছে আমাদের চাপের একক, এসটিপিতে হচ্ছে আমাদের আয়তন, এসএটিপিতে আয়তন। এই পার্টটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। কোন গ্যাসটি ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টির জন্য দায়ী? ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টির জন্য দায়ী হচ্ছে এই নাইট্রোজেন অক্সাইডের জাতক। বায়ুমণ্ডলের ওজোন স্তর থাকে কোথায়? বায়ুমণ্ডলের ওজোন স্তর থাকে আমাদের স্ট্রাটোস্ফিয়ারে। স্ট্রাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে। এখন দেখো এটা কোন টপিক থেকে আসতেছে ভাই? এটা হচ্ছে আমাদের বায়ুমণ্ডলের স্তর টপিকটা থেকে আসছে। তারপর দেখো গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? গ্রিন হাউস গ্যাস নয় হচ্ছে আমাদের ক্রিপ্টন গ্যাস। ক্রিপ্টন গ্যাস আমাদের গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে গ্রিন হাউস গ্যাসগুলো কোনগুলো? সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, মিথেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড এবং জলীয় বাষ্প। এগুলো হচ্ছে আমাদের কি? এগুলো হচ্ছে আমাদের গ্রিন হাউস গ্যাস। তার মানে গ্রিন হাউস গ্যাস টপিকটা আমাদের মাস্ট বি লাগতেছে। এবার দেখো নাম্বার 7 প্রশ্নে আমি লিখে রাখছি ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এ এর একক কি? তো তার মানে যে কোনো সূত্রের এককগুলো থেকেও আমাদের প্রশ্ন আসতে পারে। সো ভ্যান ডার ওয়ালস ধ্রুবক হচ্ছে এ এবং এর একক হচ্ছে অ্যাটম লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। ঠিক আছে, অ্যান্সার হবে ঘ। 8 নম্বর প্রশ্নে দেখো কোনটি আদর্শ গ্যাস? মূলত বাস্তবে আদর্শ গ্যাস কিন্তু থাকে না, সব গ্যাস হচ্ছে বাস্তব গ্যাস, তাই অ্যান্সার হবে কোনোটাই নয়। এখন দেখো ভাইয়া এই অধ্যায় থেকে আমরা কোন কোন বিষয়গুলো পড়লে আমাদের 100% কাভার হয়ে যাবে, আর কিছু লাগবে না, তার পরিপূর্ণ নোটটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। দেখো পরিবেশ রসায়ন চ্যাপ্টার থেকে সর্বপ্রথমে যে টপিকগুলো এই অধ্যায়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য গুরুত্বপূর্ণ সেই টপিকগুলো দেখো। টপিক 1 হচ্ছে বায়ুমণ্ডল, গ্যাসীয় সূত্র বা ব্যাপন সূত্র, গ্রিনহাউস গ্যাস, বিজ্ঞানীদের বিভিন্ন অ্যাসিড ক্ষার মতবাদ টপিক এবং বায়ু দূষক এবং এর ক্ষতিকারক দিকগুলো। ওভারঅল এই কয়েকটা টপিক যদি তোমরা কাভার করো তাহলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের জন্য বিশেষ করে আর প্রয়োজন পড়বে না। সর্বপ্রথম দেখো আমরা বায়ুমণ্ডল টপিকটা নিয়ে আলোচনা করছি। বায়ুমণ্ডলের বিস্তৃতি কত ভাইয়া? বায়ুমণ্ডলের বিস্তৃতি হচ্ছে 500 কিলোমিটার, 500 কিলোমিটার পর্যন্ত। এবং এদের স্তরকে 4টা স্তরে ভাগ করা যায়। একটা হচ্ছে ট্রোপোমণ্ডল বা ট্রোপোস্ফিয়ার, স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার। ট্রোপোস্ফিয়ারের বিস্তৃতিটা হচ্ছে 0 থেকে 15 এবং স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে 15 থেকে কত? 15 থেকে 50 এবং মেসোস্ফিয়ার হচ্ছে আমাদের 50 থেকে 85 এবং 85 থেকে পরেরটা হচ্ছে আমাদের 500। ঠিক আছে, এই রেঞ্জটা যদিও তেমন একটা আসে না কিন্তু তারপরেও মনে রাখবা। এখন দেখো যেটা বায়ুমণ্ডলের প্রথম স্তর ট্রোপোস্ফিয়ার বা ট্রোপোমণ্ডল, এর মধ্যে ভাইয়া সব ধরনের ঝড় বৃষ্টি বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা যাবে, তাই এই মণ্ডলটাকে বলা হয় ক্ষুব্ধ মণ্ডল। ক্ষুব্ধ মণ্ডল বলা হয়, এই কথাটা একটু মাথায় রাখবা। এবং প্রাথমিক অবস্থায় যে বিমানগুলো চলে মূলত আমাদের এই ট্রোপোস্ফিয়ার মণ্ডল দ্বারাই চলে। এবং স্ট্রাটোস্ফিয়ার হচ্ছে 15 থেকে 50 কিলোমিটার এবং এই অঞ্চলটা শান্ত মণ্ডল, প্রায় এখানে ঝড় বৃষ্টি এগুলো হয় না, সুতরাং মণ্ডলটা শান্ত এবং এখানে আমাদের জেট বিমান চলে। মাথায় রাখবা ট্রোপোস্ফিয়ারে বিভিন্ন ধরনের বিমান চলে কিন্তু জেট বিমান চলে আমাদের স্ট্রাটোস্ফিয়ারে। এবং মাথায় রাখবা স্ট্রাটোস্ফিয়ারের মধ্যেই কিন্তু আমাদের ওজোন স্তর সৃষ্টি হয়, ওজোন স্তর সৃষ্টি হয়, অর্থাৎ এই ওজোন স্তর মানে এই যে O3 ওজোন স্তর আমাদের ক্ষতিকর ইউভি রশ্মি থেকে ওজোন স্তর সৃষ্টি হয়, সেটা হচ্ছে আমাদের স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলে। এবার দেখো থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অপর নাম হচ্ছে ভাইয়া আয়োনোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের অপর নাম কি? থার্মোস্ফিয়ারের অপর নাম হচ্ছে আমাদের আয়োনোস্ফিয়ার। এই বিষয়টা একটু মাথায় রাখবা।
তারপর দেখো ওজোন স্তর সৃষ্টি হয় স্ট্র্যাটোস্ফিয়ারে, একটু আগে আমি তোমাদের বলে রাখলাম। সাইক্লোন সৃষ্টি হয় অথবা বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে কখন ভাইয়া? নিম্নচাপ এবং উচ্চ তাপমাত্রার ক্ষেত্রে। যখন নিম্নচাপ থাকবে এবং উচ্চ তাপমাত্রা সৃষ্টি হবে তখনই সাইক্লোন সৃষ্টি হবে, অথবা বাস্তব গ্যাসগুলো আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করবে। সাইক্লোন সৃষ্টির সময় সাগরের তাপমাত্রা মূলত 27°C অথবা 80 ফারেনহাইটের বেশি হতে হয়। এবার দেখো গ্যাসীয় সূত্র, বিভিন্ন গ্যাসের সূত্রগুলো আমরা ফিজিক্সের বিভিন্ন পার্টেও আমরা দেখছি, সুতরাং এই অধ্যায়েও এই গ্যাসের সূত্রগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। গ্যাসীয় সূত্রগুলো হচ্ছে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, রেনোর সূত্র। ঠিক আছে, বয়েলের সূত্রে কি স্থির থাকে ভাইয়া? তাপমাত্রা স্থির থাকে। তাপমাত্রা স্থির থাকলে তাপমাত্রা যখন স্থির থাকবে তখন চাপ আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক। চাপ এবং আয়তন পরস্পরের ব্যস্তানুপাতিক। চাপ যদি কমানো হয় আয়তন বৃদ্ধি পাবে, এবং আয়তন যদি বাড়ানো হয় চাপ কমবে। সূত্রটা হচ্ছে আমাদের P1 V1 P2 V2। সেমভাবে চার্লসের সূত্রে P স্থির থাকবে। P যদি স্থির থাকে তাহলে সম্পর্কটা হবে V সমানুপাতিক T। আয়তনের সাথে তাপমাত্রার সম্পর্ক কি ভাইয়া? সমানুপাতিক। সেমভাবে রেনোর সূত্রে আমাদের আয়তন কনস্ট্যান্ট থাকে। আয়তন কনস্ট্যান্ট থাকলে চাপ এবং তাপমাত্রা পরস্পরের কি হবে? চাপ এবং তাপমাত্রা পরস্পরের সমানুপাতিক হবে। এই সূত্রগুলো মাথায় রাখবা ভাইয়া। এই সূত্রগুলো থেকে, সম্পর্ক থেকেই কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে। এবার দেখো আমরা আদর্শ গ্যাস ধ্রুবক আর এর ভ্যালুগুলো নিয়ে আলোচনা করব। আর এর ভ্যালু এসআই এককে মনে রাখবো 8.314 জুল পার মোল পার কেলভিন। লিটার অ্যাটম এককে হচ্ছে 0.0821 লিটার অ্যাটম পার মোল পার কেলভিন। এবং সিজিএস এককে আর এর ভ্যালু হচ্ছে 8.32 গুণন 10⁻7 আর্ক পার কেলভিন পার মোল। ক্যালোরি এককে হচ্ছে আমাদের 1.987 ক্যালোরি পার কেলভিন পার মোল। ইঞ্জিনিয়ারিং এককে হচ্ছে আর এর ভ্যালু 2783.63। এই আমাদের যে বিভিন্ন ক্ষেত্রে যে আমাদের গ্যাস ধ্রুবক আর এর ভ্যালুগুলো, এগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে ভাইয়া। দেখো একটা চ্যাপ্টারের যতটুকু দরকার আমি ঠিক ততটুকুই তোমাদের সাজিয়ে দিচ্ছি, এগুলোই তোমরা নোট করো, এগুলোই পড়ো। ইনশাল্লাহ এর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে না। বোল্টজম্যান ধ্রুবক, বোল্টজম্যান ধ্রুবকের ভ্যালুটা মাথায় রাখবা। এসটিপিতে হচ্ছে আদর্শ গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার, এবং 20°C তাপমাত্রায় 1 অ্যাটমস্ফিয়ার চাপে আয়তন হচ্ছে 24.040 লিটার, এবং 25°C তাপমাত্রা অথবা এসএটিপিতে আয়তন হচ্ছে আমাদের 24.789 লিটার। এগুলো মাথায় রাখবা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লাইন দুইটা দেখো, স্থির তাপমাত্রায় গ্যাসের ঘনত্ব হচ্ছে তাপমাত্রার সমানুপাতিক। অর্থাৎ তাপমাত্রা যখন স্থির থাকবে ভাইয়া তখন ঘনত্ব হবে কি? ঘনত্ব হবে তাপমাত্রার সমানুপাতিক। কিন্তু যদি স্থির চাপ হয়, চাপ যদি স্থির থাকে তাহলে ঘনত্ব হবে ব্যস্তানুপাতিক। ঘনত্ব হবে তখন তাপমাত্রার ব্যস্তানুপাতিক। এই সম্পর্কগুলো মাথায় রাখবে। দেখো গ্যাসের ব্যাপনহার সূত্র। গ্যাসের ব্যাপনহার সূত্র মূলত হচ্ছে আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। আণবিক ভরের বর্গমূলের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, যার আণবিক ভর কম তার হবে ব্যাপনহার বেশি, এবং যার ব্যাপনহার কম তার আণবিক ভর বেশি। এই বিষয়গুলো মাথায় রাখবা। দেখো নিচের কোনটির ব্যাপনহার বেশি? এই ধরনের যদি এমসিকিউ আসে তখন তোমরা কি করবা ভাইয়া? মৌল বা যৌগগুলোর তোমরা আণবিক ভর নির্ণয় করবা। যার আণবিক ভর বেশি তার ব্যাপনহার হচ্ছে সবচেয়ে কম। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? 44, এবং অ্যামোনিয়ার হচ্ছে আমাদের আণবিক ভর কত? নাইট্রোজেনের হচ্ছে 14 যোগ হাইড্রোজেনের হচ্ছে 1 গুণন 3, তার মানে 17। তার মানে আমাদের এখানে 14 আর 3 হচ্ছে 17। তার মানে আমাদের এখানে আণবিক ভর যেহেতু কম, যার আণবিক ভর কম তার ব্যাপনহার বেশি। মাথায় রাখবা, যার আণবিক ভর কম তার ব্যাপনহার বেশি। তাহলে অ্যামোনিয়ার এখানে আণবিক ভর কম, তাহলে এর ব্যাপনহার হবে বেশি। মাথায় রাখবা। আরএমএস বেগের সূত্রটা মনে রাখবা, C=√3RT/m। ভ্যান ডার ওয়ালস সমীকরণ, তোমাদের আমি বারবার বলছি যে সমীকরণ থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসে, তাই প্রত্যেকটা সমীকরণ এবং সমীকরণের সূত্রগুলো, ইকুয়েশন, সম্পর্কগুলো মাথায় রাখতে হবে। ভ্যান ডার ওয়ালস সমীকরণটা মাথায় রাখবা, এবং ভ্যান ডার ওয়ালস ধ্রুবক এর এককটা দেখো মাথায় রাখবা। ইতিমধ্যে এইটা কিন্তু আমাদের ছবির একটা প্রশ্নে আমরা দেখছি অলরেডি। এর একক হচ্ছে অ্যাটম লিটার স্কোয়ার মোল ইনভার্স 2। কোন গ্যাসটি অধিক পেষণযোগ্য? এই ধরনের যদি প্রশ্ন আসে যে কোন গ্যাসটি অধিক পেষণযোগ্য বা অধিক অস্থিতিশীল, এই ধরনের প্রশ্ন আসলে যার আণবিক ভর বেশি হবে ভাই, যার আণবিক ভর বেশি হবে সেটা বেশি পেষণযোগ্য। এখানে কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর বেশি, তাই এর হবে আমাদের বেশি পেষণযোগ্য। কথাটা মাথায় রাখবা। এখন দেখো আমরা বিভিন্ন ধরনের গ্রিনহাউস গ্যাসগুলোর উদাহরণগুলো মনে রাখবো। ভর্তি পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে যে নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস বা নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়। গ্রিনহাউস গ্যাস কোনগুলো ভাইয়া? কার্বন ডাই অক্সাইড, মিথেন, সিএফসি, জলীয় বাষ্প। এই কয়েকটা গ্যাসের নাম মনে রাখলেই
হয়ে যাবে আশা করি। এবার আসো প্রাইমারি বায়ু দূষক, সেকেন্ডারি বায়ু দূষক। ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে নিচের কোনটি প্রাইমারি বায়ু দূষক বা নিচের কোনটি সেকেন্ডারি বায়ু দূষক, যে কোনো একটা পার্ট আমরা মাথায় রাখবো। প্রাইমারি বায়ু দূষকের উদাহরণগুলো দেখো, কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড, NO, NH3, হাইড্রোজেন সালফাইড, ধূলিকণা, ধোঁয়া, ছাই এবং হাইড্রোকার্বন। এবং সেকেন্ডারি বায়ু দূষকগুলোর উদাহরণ দেখো, SO3, সালফিউরিক অ্যাসিড বাষ্প, NO2, N2O5। একটা বিষয় মাথায় রাখবা যে প্রাইমারি বায়ু দূষকগুলোর ক্ষেত্রে সবসময় দেখবা 1 অথবা 2 আছে, মৌলগুলোর সাথে 1 অথবা 2 থাকবে। ব্যতিক্রম শুধু কোনটা? ব্যতিক্রম শুধু হচ্ছে অ্যামোনিয়া, ব্যতিক্রম শুধু অ্যামোনিয়া, এখানে আছে 3, বাকি সব ক্ষেত্রে দেখো 2 2, এখানেও 2, ঠিক আছে। তার মানে ব্যতিক্রম শুধু অ্যামোনিয়া, 1 অথবা 2 থাকলে সেগুলো হবে আমাদের প্রাইমারি বায়ু দূষক। আর অপরপক্ষে 1 2 এর থেকে বেশি যদি থাকে সেটা হবে আমাদের সেকেন্ডারি বায়ু দূষক। এখানে দেখো 4 আছে, এখানে 3 আছে, কিন্তু ব্যতিক্রম হচ্ছে NO2। এই ব্যতিক্রম 2টা 2 ক্ষেত্রে জাস্ট মাথায় রাখবা। এবার দেখো পারঅক্সিঅ্যাসাইল নাইট্রেট, এটা হচ্ছে আমাদের কিন্তু সেকেন্ডারি বায়ু দূষক, এটা একটু মাথায় রাখবা। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে দূষকের সিং কি? কার্বন ডাইঅক্সাইডের দূষকের সিং হচ্ছে সমুদ্রের পানি এবং সবুজ উদ্ভিদ। এবং সালফিউরিক অ্যাসিডের বাষ্পের আমাদের সিং হচ্ছে চুনাপাথরের উৎস। সো ওভারঅল এই যে তথ্যগুলো তোমাদের দিলাম, এই তথ্যগুলো তোমরা নোট করো এবং এগুলো পড়ো, পাশাপাশি দাগানো বইগুলো ভালোভাবে রিডিং পড়ো। এই অধ্যায়ে ভালোভাবে দাগানো লাইনগুলো পড়লেই এই অধ্যায়ের মূলত যে প্রশ্নগুলো আসে, দেখো এই অধ্যায় থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটে বড়জোর 1টা থেকে 2টা MCQ আসবে। সুতরাং লাস্টের যে পার্টগুলো আছে এগুলো জাস্ট আমার দাগানো বই যে তোমাদের PDF দিছি, সেই PDFটা জাস্ট রিডিং পড়ো, অনুশীলনীর MCQগুলো মুখস্থ করো ঢালা, ইনশাল্লাহ 24 প্রশ্ন ব্যাংক একটা সলভ করো। এই অধ্যায়ের আর কিছুই লাগবে না, জাস্ট যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়গুলোই পড়ো। এবং অধ্যায়ের শেষে যে তোমরা দেখবা BOD, DO, ডিজলভ অক্সিজেন, এই যে দাগানো লাইনগুলো আছে এগুলো একটু দেখবা। এবং এর কিছু কিছু ক্ষেত্রে ক্ষতিকারক দিক আছে, লেড হচ্ছে ক্যান্সারের সৃষ্টি করে, এরকম ক্ষতিকারক দিকগুলোও একটু ওখানে আমি তোমাদের বইয়ের মধ্যে PDF-এ আমি তোমাদের দাগাই দিছি, সেই দাগানো লাইনের PDF-গুলো তোমরা একটু ভালোভাবে পড়বা। ওভারঅল এগুলোই পড়ো, ইনশাল্লাহ এর বাইরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবে না। ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নিয়মিত এক্সাম দিও ভাইয়ার এক্সাম বেসে। আল্লাহ হাফেজ।